আমরা এমন এক যুগে বাস করছি মানে যেখানে বাচ্চারা ভালোভাবে কথা বলা শেখার আগেই আইপ্যাডের স্ক্রিনে সোয়াইপ করতে শিখে যায়। হুম, একদম তাই। মানে ডিজিটাল স্ক্রিনের এই যুগে শেখার প্রক্রিয়াটি তো খুব দ্রুত আর যান্ত্রিক হয়ে গেছে, তাই না? প্রায়শই কোনো মানুষের স্পর্শ ছাড়াই যেন সব হচ্ছে। হ্যাঁ, আসলে চারপাশের এই কৃত্রিম বুদ্ধিমত্তা আর অন্তহীন তথ্যের স্রোতের মাঝে আমরা যেন হারিয়ে যাচ্ছি। ঠিক। তো উম, এই জায়গায় দাঁড়িয়ে যদি এমন কোনো প্রাচীন প্রথার কথা ভাবা যায় হুম, যেখানে একটি শিশুর শিক্ষার হাতেখড়ি হচ্ছে কোনো স্ক্রিন বা কিবোর্ড দিয়ে নয়, হুম, বরং এক মুঠো বালি, কিছু ধানের চাল আর একটুখানি মধুর ছোঁয়ায় মেশানো একটি সোনার আংটির স্পর্শ দিয়ে। ওহ, আচ্ছা, এটা তো দারুণ একটা কন্ট্রাস্ট। একদম। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা ঠিক এমন একটি জায়গাতেই ঢুকতে যাচ্ছি। আমাদের আজকের লক্ষ্য হল কর্ণাটকের বিখ্যাত কোল্লুর মোকাম্বিকা মন্দিরের একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা। হ্যাঁ, বিভিন্ন ট্র্যাভেল গাইড, ঐতিহাসিক দলিল আর আধ্যাত্মিক প্রবন্ধ ঘেটে আমরা আজকের এই সেশনটা সাজিয়েছি। ঠিক বলেছেন। আর আমরা শুধু এই মন্দিরে যাওয়ার রুটম্যাপ নিয়ে কথা বলবো না, মানে কিভাবে যাবেন বা থাকবেন শুধু সেটা নয়, বরং বোঝার চেষ্টা করব কিভাবে ১২০০ বছরের পুরনো একটি মন্দির আজও জ্ঞানের এক চূড়ান্ত কেন্দ্র হিসেবে টিকে আছে। হুম, বিশেষ করে এখানকার বিখ্যাত বিদ্যারম্ভ আচারটির পেছনের মনস্তাত্ত্ব আর দর্শন উন্মোচন করাটাই তো আমাদের মূল ফোকাস, তাই না? একদম তাই। কারণ অনেকেই শুধু তীর্থস্থানের স্থাপত্য বা বাহ্যিক সৌন্দর্য দেখে ফিরে আসেন। এর পেছনের গভীর অর্থগুলো নিয়ে ভাবার সুযোগ হয়তো পান না। আসলে কোল্লুর মূকাম্বিকা মন্দির এমন একটি জায়গা যা দর্শন এবং দর্শনার্থী উভয়েরই মনস্তাত্ত্বিক রূপান্তর ঘটাতে সক্ষম। সেই রূপান্তরের জায়গাটিতে যাওয়ার আগে এই জায়গার ভৌগোলিক আর ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু বোঝা দরকার আমার মনে হয়। হ্যাঁ, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যায় ভারতের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক আদি শঙ্করাচার্যের সাথে এই মন্দিরের একটা খুব নিবিড় সম্পর্ক রয়েছে। ঠিক। আর আমরা তো জানি মন্দিরটি প্রায় ১২০০ বছরের পুরনো। এর পেছনের যে মূল পৌরাণিক গল্পটি সবচেয়ে বেশি প্রচলিত, মানে সেটি আবর্তিত হয়েছে কৌমাসর নামের এক অসুরকে ঘিরে। হুম, সে শিবের কাছ থেকে অমরত্বের বর পাওয়ার জন্য কঠোর তপস্যা করছিল। কিন্তু শিব তাকে বর দেওয়ার আগেই দেবী সরস্বতী তাকে বোবা করে দেন, আর বোবা হওয়ার পর তার নাম হয়ে যায় মূকাসুর। হ্যাঁ, পরবর্তীতে দেবী এই মূকাসুরকে বধ করেন, আর সেই থেকে দেবী এখানে মূকাম্বিকা নামে পরিচিত হন। দাঁড়ান, এই গল্পটি শুনে আমার মনে একটা খটকা লেগেছে। মানে একজন অসুরকে বধ করার আগে তাকে বোবা করে দেওয়ার পেছনে কি বিশেষ কোনো কারণ থাকতে পারে? এই জায়গাটিতেই রূপকগুলো খুব শক্তিশালী হয়ে ওঠে। সংস্কৃত ভাষায় মূক শব্দের অর্থ হল বোবা বা নির্বাক। আচ্ছা। এখানে মূকাসুর কেবল একটি পৌরাণিক চরিত্র নয়, বরং এটি মানুষের ভেতরের অজ্ঞতা বা আধ্যাত্মিক অন্ধকারের একটি প্রতীক। ও, মানে যখন কোনো মানুষ অজ্ঞতায় নিমজ্জিত থাকে তখন তার ভেতরের আসল প্রজ্ঞা কাজ করে না। একদম, সে এক অর্থে আত্মিকভাবে বোবা হয়ে যায়। দেবী সরস্বতী তাকে বোবা করে দেওয়ার মানে হল অজ্ঞতার আস্ফালনকে থামিয়ে দেওয়া। আর মোকাম্বিকা রূপে তাকে বধ করার অর্থ হল মানুষের ভেতর থেকে সেই অজ্ঞতাকে সমূলে বিনাশ করে জ্ঞানের আলো জ্বালানো। ঠিক তাই, আদি শঙ্করাচার্য যখন পশ্চিমঘাট পর্বতমালার কোলে এই স্থানটিকে বেছে নিয়েছিলেন, তিনি মূলত জ্ঞানের এই রূপকটিকেই একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছিলেন। এই রূপকটি যদি আমরা মন্দিরের মূল গর্ভগৃহের সাথে মেলাই তবে বিষয়টা আরও পরিষ্কার হয়। মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হল এখানকার স্বয়ম্ভূ লিঙ্গ। অর্থাৎ যা নিজে থেকে আবির্ভূত হয়েছে বলে বিশ্বাস করা হয়। হ্যাঁ, তো আমি যখন এর গঠনের বর্ণনা পড়ছিলাম হুম, তখন একটা বিষয় আমাকে খুব অবাক করেছে। এই লিঙ্গের ঠিক মাঝখান দিয়ে একটি স্বর্ণরেখা বা গোল্ডেন লাইন চলে গেছে। হ্যাঁ, যা পুরো লিঙ্গটিকে দুই ভাগে ভাগ করেছে। ঠিক, বাম দিকে বলা হচ্ছে ত্রিদেবীর অবস্থান, মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী। হুম, আর ডান দিকে রয়েছেন ত্রিমূর্তি, ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। হুম, দাঁড়ান, বিষয়টা একটু কল্পনা করার চেষ্টা করি। একদিকে মহাবিশ্বের সমস্ত নারী শক্তি বা ফেমিনাইন এনার্জি, অন্যদিকে সমস্ত পুরুষ শক্তি বা ম্যাসকিউলাইন এনার্জি। হ্যাঁ, আর মাঝখানে এই স্বর্ণরেখায় তারা এসে মিলিত হচ্ছে। ঠিক, এটা তো অনেকটা মহাবিশ্বের একটি প্রাচীন কসমিক ভেন ডায়াগ্রামের মতো মনে হচ্ছে। আরে,
এটা একটা চমৎকার ভিজুয়াল কনসেপ্ট। আপনি এই সুবর্ণ রেখাকে দুটি ভিন্ন শক্তির সংযোগস্থল হিসেবে দেখতে পারেন। মানে হিন্দু দর্শনে তো এই ধারণাটি শিব আর শক্তির অবিচ্ছেদ্য সম্পর্কের কথা বলে, তাই না? একদম। মহাবিশ্বের সৃষ্টি, স্থিতি এবং লয় এই তিনটি কাজের জন্য শক্তির উভমুখী ভারসাম্য প্রয়োজন। এই স্বয়ম্ভূ লিঙ্গটি সেই ভারসাম্যেরই একটি প্রাচীন 3-ডাইমেনশনাল মডেল। দারুণ ব্যাপার। আর মজার ব্যাপার হলো, এই লিঙ্গের ঠিক পেছনেই রয়েছে দেবীর একটি মূর্তি, যা আদি শঙ্করাচার্য স্বয়ং স্থাপন করেছিলেন। এই মূর্তিটি সাধারণ পাথরের নয়, এটি পঞ্চলোহা দিয়ে তৈরি। পঞ্চলোহা মানে সোনা, রূপা, তামা, লোহা আর সীসা, এই 5টি ধাতুর মিশ্রণ। ঠিক। প্রাচীন ধাতুবিদ্যায় এই 5টি ধাতুকে মানুষের ভেতরের মানসিক ভারসাম্য এবং স্নায়বিক শক্তির উদ্দীপক হিসেবে ধরা হতো। ও আচ্ছা, অর্থাৎ এখানে আধ্যাত্মিকতার পাশাপাশি প্রাচীন বিজ্ঞান আর মনস্তত্ত্ব খুব গভীরভাবে জড়িয়ে আছে। আর স্থাপত্যের দিক থেকেও এটি বেশ রাজকীয়। পড়াশোনা করে দেখলাম মন্দিরটি মূলত কেলাডি রাজবংশের স্থাপত্যশৈলীতে তৈরি। হ্যাঁ, এর ভেতরে 135 ফুট দীর্ঘ একটি সুবিশাল লক্ষ্মী মণ্ডপ রয়েছে। আর মন্দিরের চূড়ায় রয়েছে দ্রাবিড় রীতির স্বর্ণমণ্ডিত বিমান গোপুরম। এই যে লম্বাটে পিরামিড আকৃতির গোপুরমগুলো থাকে, এগুলো তো মূলত দর্শনার্থীর দৃষ্টিকে মাটি থেকে একেবারে আকাশের দিকে, মানে অসীমের দিকে টেনে নেওয়ার জন্যই তৈরি হতো, তাই না? ঠিক তাই। গোপুরমের এই বিশালত্ব মানুষকে তার নিজের ক্ষুদ্রত্বের কথা মনে করিয়ে দেয়। আপনি যখন সেই বিশাল লক্ষ্মী মণ্ডপের ভেতর দিয়ে হেঁটে যাবেন, এর খোদাই করা স্তম্ভগুলো আপনাকে জাগতিক কোলাহল থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন করে ফেলবে। আর ঐতিহাসিক দিক দিয়েও তো এই জায়গাটি ভীষণ প্রভাব বিস্তার করেছিল। মানে মহীশূরের শাসক টিপু সুলতান পর্যন্ত এই মন্দিরের সান্ধ্যকালীন পূজায় মুগ্ধ হয়ে একটি বিশেষ প্রথা শুরু করেছিলেন। হ্যাঁ, সেটি সালাম মঙ্গল আরতি নামে পরিচিত। এবং আশ্চর্যের বিষয় হল, আজও সন্ধ্যা 7:30টায় এই মন্দিরে সেই প্রথা পালন করা হয়। একটা জায়গায় এত এত বৈচিত্র্য। তো মহাবিশ্বের এই কসমিক ভেন ডায়াগ্রাম দর্শন করা বা জ্ঞানের এই প্রাচীন কেন্দ্রে পৌঁছনোর বাস্তবিক যাত্রাটা কেমন? এটা নিয়ে কথা বলাটা খুব জরুরি। হ্যাঁ, এখানকার লজিস্টিক্স নিয়ে ঘাটতে গিয়ে আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছি। এটি 1200 বছরের পুরনো, অত্যন্ত বিখ্যাত একটি তীর্থস্থান। কিন্তু তা সত্ত্বেও আমি এখানে থাকার জন্য কোনো বড় 5 তারা বিলাসবহুল হোটেলের খোঁজ পেলাম না। এটা কি ইচ্ছাকৃত? সাধারণত এমন বিখ্যাত জায়গায় তো আধুনিক সুযোগ সুবিধার ছড়াছড়ি থাকার কথা। এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এই অনুপস্থিতিটাই হল কোল্লুরের সবচেয়ে বড় সৌন্দর্য। কোল্লুর মূলত পশ্চিমঘাট পর্বতমালার পাদদেশে কোডাচাদ্রি পাহাড় আর সৌপর্ণিকা নদীর কোলে অবস্থিত একটি অত্যন্ত ছোট জায়গা। আচ্ছা। এখানকার যাতায়াতের রুটগুলো খেয়াল করলে দেখবেন, যারা ট্রেনে আসেন তাদের নামতে হয় কুন্দাপুরা স্টেশনে, যা 32 কিলোমিটার দূরে, অথবা বাইন্দুর স্টেশনে, যার নাম এখন মুকাম্বিকা রোড, সেটিও 28 কিলোমিটার দূরে। আর বিমানে এলে তো ম্যাঙ্গালোর বিমানবন্দর থেকে 130 কিলোমিটারের পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। একদম। স্টেশন বা বিমানবন্দর থেকে প্রি বুক করা ট্যাক্সি বা কেএসআরটিসির বাসে করে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে কোল্লুনে পৌঁছাতে হয়। বুঝতে পেরেছি। এই যে দুর্গম পথ, এই যে বিলাসবহুল হোটেলের অভাব, এগুলো সবই একটা বৃহত্তর পরিকল্পনার অংশ। জায়গাটি লাক্সারির জন্য তৈরি হয়নি। মানে প্রকৃতির এই গহীন অরণ্য আর নদীর কলতান দর্শনার্থীদের জাগতিক আরামায়েশ থেকে দূরে সরিয়ে তাদের ভেতরের মানুষটির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এভাবে সংরক্ষিত আছে। ঠিক তাই। তার মানে ব্যাঙ্গালোর থেকে কেউ যদি ওভারনাইট স্লিপার বাসে ওঠে আর সকালে কুন্দাপুরার পাহাড়ে রাস্তায় এসে পৌঁছায়, এই পুরো বাস যাত্রাটাই আসলে তার মনকে আধুনিক জীবনের কোলাহল থেকে ছিন্ন করে নেয়। একটি ভিন্ন জগতে প্রবেশের প্রস্তুতি নিতে সাহায্য করে। আর কোল্লুরে পৌঁছানোর পর দেখা যায় সবকিছুই প্রায় হাঁটা দূরত্বে। মন্দির কর্তৃপক্ষের ললিতাম্বা বা সৌপর্ণিকার মতো নিজস্ব কিছু গেস্ট হাউস আছে, বা কাছাকাছি কৈরালি রেসিডেন্সির মতো কিছু সাধারণ মানের লজ আছে। হ্যাঁ, অর্থাৎ আপনার ফোকাসটা আরামের দিকে নয়, বরং আপনি কেন এসেছেন সেই উদ্দেশ্যের দিকেই থাকে। একদম। আর এই জাগতিক পরিচয় মুছে ফেলার বিষয়টা তো মন্দিরে প্রবেশের ঠিক আগ মুহূর্তে সবচেয়ে বেশি স্পষ্ট হয়, কারণ এখানকার ড্রেস কোড বা পোশাকের নিয়ম অত্যন্ত কড়া। হ্যাঁ, এই ড্রেস কোডের বিষয়টা নিয়ে একটু বিস্তারিত বলা দরকার। আমি দেখেছি যে পুরুষদের ক্ষেত্রে শরীরের ওপরিভাগ খালি রাখতে হয় আর সাদা ধুতি বা প্যান্ট পরতে হয়। শার্ট, টুপি বা লুঙ্গি একেবারেই নিষিদ্ধ।
আর নারীদের ক্ষেত্রে শাড়ি অথবা দুপাট্টা সহ চুড়িদার পরতে হয়। জিন্স বা ওয়েস্টার্ন পোশাক সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ঠিক। আধুনিক যুগে দাঁড়িয়ে প্রথম দর্শনে এই নিয়মটাকে একটু বেশি রক্ষণশীল মনে হতে পারে। কেন এই নির্দিষ্ট পোশাকের উপর এত জোর দেওয়া হচ্ছে? আধুনিক যুগ দিয়ে দেখলে এটি কি শুধু একটি নিয়ম মনে হতে পারে, কিন্তু এর মনস্তাত্ত্বিক দিকটা ভাবুন তো। আমরা প্রতিদিন যে পোশাক পরি সেটি আসলে আমাদের সামাজিক পরিচয়ের একটি আবরণ। হ্যাঁ, একটি দামি স্যুটে একরকম পরিচয় আর একটি ক্যাজুয়াল পোশাকে অন্যরকম। একদম। পোশাক আমাদের স্ট্যাটাস, আমাদের পেশা আর আমাদের অহংকারকে ধারণ করে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আপনি যখন মন্দিরের ভেতরে ঢুকছেন তখন আপনার দামি শার্ট বা ডিজাইনার পোশাক খোলার সাথে সাথে আপনি মূলত আপনার সামাজিক স্ট্যাটাসটাকেও বাইরে রেখে আসছেন। ঠিক তাই। খালি গায়ে সাদা ধুতি পরে যখন হাজারো মানুষ একসাথে দাঁড়াচ্ছে তখন কে ডাক্তার, কে কর্পোরেট সিইও আর কে সাধারণ কৃষক সেই পরিচয় আর আলাদা করার উপায় থাকে না। এটি তো তাহলে মানুষের অহংকার বা বাহ্যিক পরিচয় মুছে ফেলার একটি চমৎকার রূপক। হ্যাঁ, ঈশ্বরের সামনে এই চরম সমতা তৈরি করার জন্যই এই নিয়ম। আপনি একেবারে মূল জায়গাটিতে স্পর্শ করেছেন। এটি একটি চরম সমতা বিধায়ক। দারুণ। এই পোশাকে যখন দর্শনার্থীরা ভোরবেলায় মন্দিরের সামনে জড়ো হন তখন পরিবেশটা অভাবনীয় হয়ে ওঠে। মন্দিরের সূচি অনুযায়ী এটি ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। মাঝে দুপুর ১:৩০ থেকে ৩টে পর্যন্ত দর্শন বন্ধ থাকে। আর যারা প্রথমবার যান তাদের জন্য তো ভোর ৫টার নির্মাল্য পূজা একটি অসাধারণ অভিজ্ঞতা। হ্যাঁ। আচ্ছা, শুনেছি মন্দিরের ভেতরের বিভিন্ন আচারের জন্য নাকি আধুনিক কোনো অনলাইন বুকিংয়ের সুযোগ নেই। সবাইকে নাকি লাইনে দাঁড়িয়েই টোকেন নিতে হয়। হ্যাঁ, এটিও সেই সমতারই একটি অংশ। এখানে কোনো ভিআইপি পাস নেই। আপনাকে ভোরবেলা উঠে লাইনে দাঁড়িয়ে টিকিট কাউন্টার থেকে বিভিন্ন আচারের জন্য টোকেন কাটতে হবে। এই যে ভোরবেলার হিমশীতল বাতাসে খালি পায়ে লাইনে দাঁড়িয়ে থাকা, এটি তো তাহলে দর্শনার্থীর ভক্তি আর ধৈর্যের একটি পরীক্ষাও বটে। একদম তাই। তো এই সমস্ত প্রস্তুতি, সমতা আর ধৈর্যের চরম পরীক্ষাটা যে আচারের জন্য সবচেয়ে বেশি দেখা যায়, এবার আমরা সেই আচারের গভীরে প্রবেশ করব। হ্যাঁ, বিদ্যারম্ভ। ঠিক, এই মন্দিরের সবচেয়ে বিখ্যাত আচার বিদ্যারম্ভ। আমরা আগেই আলোচনা করেছি যে এটি একটি জ্ঞানের কেন্দ্র। বিদ্যারম্ভ হল শিশুদের পড়াশোনার হাতে খড়ি দেওয়ার একটি প্রাচীন প্রথা। যেখানে দেবী সরস্বতীর আশীর্বাদ নিয়ে জ্ঞানের জগতে শিশুর প্রথম পদক্ষেপ ঘটানো হয়। সাধারণত ২ থেকে ৫ বছরের শিশুদের জন্য এই আচারটি করা হয়। আমি জানতে পেরেছি যে বিজয়া দশমীর দিন মানে নবরাত্রির শেষ দিন এই আচারের জন্য সবচেয়ে বেশি ভিড় হয়। বিজয়া দশমীকে সংস্কৃত ভাষায় বিদ্যা বিজয়াম বা জ্ঞানের জয় হিসেবেও দেখা হয়। এই দিনটিতে কল্লুর মন্দিরের পরিবেশটা একটু কল্পনা করুন। ভোর ৪টা থেকে মন্দিরে মানুষের ঢল নামে। চারদিকে ধূপের গন্ধ, মন্ত্রোচ্চারণের শব্দ আর শত শত শিশুর কলকাকুলি। আর এই পুরো প্রক্রিয়াটা কিভাবে হয়? শিশুদের স্নান করিয়ে নতুন ঐতিহ্যবাহী পোশাক পরিয়ে সকাল ৬টা থেকে ৭টার মধ্যে মন্দিরের বাইরের সরস্বতী মণ্ডপে নিয়ে আসা হয়। আচ্ছা। ২০০ টাকার একটি টোকেন কেটে ১০ থেকে ১৫ জন শিশুর এক একটি ব্যাচে এই আচার সম্পন্ন করা হয়। পুরো প্রক্রিয়াটি মাত্র ১৫-২০ মিনিট সময় নেয়। এই ছোট্ট একটি আচার কিন্তু ভারতের শিল্প আর সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত। অবাক করা বিষয় হল শুধু সাধারণ মানুষ নয়, বড় বড় শিল্পীরাও এই মন্দিরে ছুটে আসেন। যেমন প্রখ্যাত গায়ক যেশুদাস বহু দশক ধরে প্রতি বছর তার জন্মদিনে এই মন্দিরে আসেন আর দেবীর সামনে গান পরিবেশন করেন। হ্যাঁ, অনেক ধ্রুপদী নৃত্যশিল্পীও তাদের জীবনের প্রথম মঞ্চ পরিবেশনা এখানেই করেন। কারণ দেবী মূকাম্বিকা শুধু রক্ষা করেন না, তিনি শিল্পের দেবী, বাগদেবী। তো এবার চলুন এই ১৫-২০ মিনিটের আচারের বাহ্যিক রূপ থেকে এর ভেতরের মনস্তাত্ত্বিক আর দার্শনিক অর্থগুলোর দিকে তাকাই। হ্যাঁ, এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আমার কাছে এই গভীর বিশ্লেষণের অংশটি সবচেয়ে বেশি চমকপ্রদ মনে হয়েছে। বিদ্যারম্ভের সময়ে শুধু তো একটা কলম ধরিয়ে খাতায় অক্ষর লেখানো হয় না, এখানে বালি, চাল, সোনা আর মন্ত্রের ব্যবহার হয়। ঠিক। প্রথমে শিশুকে বালিতে অক্ষর লেখানো হয়। আমার প্রশ্ন হল, বালি কেন? বালিতে লেখার বিষয়টি হল অনুশীলনের প্রতীক। বালি এমন একটি মাধ্যম যেখানে কিছু লিখলে তা সহজেই মুছে যায় এবং আবার নতুন করে লেখা যায়। এটি শিশুকে শেখায়
যে জ্ঞান অর্জনের পথে বারবার ভুল হবে আর সেই ভুলগুলোকে মুছে ফেলে বারবার নতুন করে অনুশীলন করতে হবে। শিক্ষার শুরুতেই এই নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটিটা খুব জরুরি। দারুণ একটা ভাবনা। এরপর তো শিশুকে একটি থালায় ছড়ানো ধানের চালে বা অন্নে লেখানো হয়। হ্যাঁ, চাল হল মানুষের বেঁচে থাকার মূল রসদ। এর মানে কি এই যে জ্ঞান অর্জনের মাধ্যমেই মানুষের জীবনে বাস্তব সমৃদ্ধি আর স্থায়িত্ব আসে? চমৎকারভাবে ধরেছেন। বালি হল শিক্ষার পরিবর্তনশীলতা আর চাল হল শিক্ষার স্থায়িত্ব, যা জীবনের সমৃদ্ধি নিয়ে আসে। বাহ! তবে এর পরের ধাপটিও আরও বেশি দার্শনিক। এরপর পুরোহিত একটি সোনার আংটি বা সোনার টুকরো মধুতে ডুবিয়ে শিশুর জিবে একটি মন্ত্র লিখে দেন। সোনার আংটি এবং মধু, এর মানে কি এমন যে শিশুটি ভবিষ্যতে যে শব্দগুলো উচ্চারণ করবে তার প্রত্যেকটি শব্দ যেন সোনার মতোই মূল্যবান, বিশুদ্ধ আর মধুর মতো মিষ্টতা ছড়ায়? একদম ঠিক। শব্দ বা ভাষার শক্তি যে কতটা প্রবল তাই আচারটি মনে করিয়ে দেয়। একটি ভুল বা রূঢ় শব্দ সম্পর্ক ধ্বংস করতে পারে, আবার একটি মিষ্টি শব্দ জীবন বদলে দিতে পারে। তাই জিভের সোনার স্পর্শ দিয়ে শব্দের পবিত্রতা আর মূল্যবোধকে জাগ্রত করা হয়। হ্যাঁ, আর জিভে যে মন্ত্রটি লেখানো হয়, ওং হরি শ্রী গণপতায় নমঃ অবিঘ্নমস্তু, এটিও খুব শক্তিশালী। এখানে হরি হলেন মহাবিশ্বের রক্ষাকর্তা প্রভু, শ্রী হলেন সমৃদ্ধির দেবী, আর গণপতি হলেন সমস্ত বাধা দূরকারী। এই ছোট্ট মন্ত্রটি আসলে দেবনাগরী লিপির ৫১টি অক্ষরেরই প্রতিনিধিত্ব করে। হ্যাঁ, মানে একটি মন্ত্রের ভেতর দিয়ে সমগ্র বর্ণমালাকে আত্মস্থ করানো হচ্ছে। পেয়ে তুলেছে। কোনটা? পুরো আচারে পুরোহিত শিশুর তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার ধরে তাকে অক্ষরগুলো লেখান। এই তর্জনীর ব্যবহারটা কেন? আমরা তো সাধারণত বুড়ো আঙুল আর তর্জনী মিলিয়ে কলম ধরি, কিন্তু শুধু তর্জনী দিয়ে কেন লেখানো হয়? এর কি কোনো নির্দিষ্ট প্রতীকী কারণ আছে? এটি একটি দারুণ পর্যবেক্ষণ। আপনি নিজেই ভেবে দেখুন, দৈনন্দিন জীবনে আমরা আমাদের তর্জনী দিয়ে সাধারণত কি করি? আমরা তর্জনী দিয়ে কোনো কিছু নির্দেশ করি। হ্যাঁ, আমরা মানুষকে দোষারোপ করার সময় তর্জনী উঁচিয়ে কথা বলি, কাউকে কোনো অর্ডার দেওয়ার সময় তর্জনী ব্যবহার করি। দাঁড়ান, হ্যাঁ, এই নির্দেশ দেওয়া, দোষারোপ করা বা শাসন করা, এগুলো তো সবই আমাদের ভেতরের অহংকার বা ইগোর বহিঃপ্রকাশ। তাহলে কি তর্জনী আমাদের অহংকারের প্রতীক? একদম নিখুঁত বিশ্লেষণ। মানুষের হাতের তর্জনী হল তার ইগো বা অহংকারের সবচেয়ে বড় শারীরিক প্রকাশ। ও আচ্ছা। আচ্ছা, আধ্যাত্মিক দর্শনে বলা হয় জ্ঞান অর্জনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তই হল নিজের এই অহংকারকে গুরুর কাছে সমর্পণ করা। আচ্ছা, গুরু যখন শিশুর তর্জনী ধরে তাকে বালিতে বা চালে প্রথম অক্ষরটি লেখান, তার মনস্তাত্ত্বিক অর্থ হল শিশুটি তার সমস্ত অহংকার, তার সমস্ত আস্ফালন গুরুর পায়ে বা জ্ঞানের কাছে সঁপে দিচ্ছে। আমি বিষয়টা আগে কখনো এভাবে ভেবে দেখিনি। অর্থাৎ যখনই আমরা নতুন কিছু শিখতে যাই, আমাদের ভেতরের আমি সব জানি ভাবটা সরিয়ে রাখতে হয়। একদম। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে একজন সত্যিকারের শিক্ষার্থীর হৃদয় হতে হয় একটি শূন্য পাত্রের মতো, নম্র, বিনীত এবং গ্রহণ করার জন্য প্রস্তুত। মানে বিদ্যারম্ভ আসলে অক্ষর জ্ঞানের চেয়েও বেশি বিনয় এবং আজীবন শেখার মানসিকতা বা লাইফ লং লার্নিংয়ের প্রথম পার্ট। ঠিক বলেছেন। এই সমর্পণ ছাড়া কোনো বিদ্যাই আসলে সম্পূর্ণ হয় না। কল্লুর মূকাম্বিকা মন্দির শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি জ্ঞান, প্রকৃতি এবং আত্মানুসন্ধানের একটি অপূর্ব মেলবন্ধন। আপনি পাহাড়ে ঘেরা একটি জঙ্গলে যাচ্ছেন, নিজের জাগতিক পরিচয় সমর্পণ করছেন এবং পরিশেষে অহংকারকে বিসর্জন দিয়ে জ্ঞানের কাছে মাথা নত করছেন। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা আক্ষরিক অর্থেই একটি পূর্ণাঙ্গ যাত্রা সম্পন্ন করলাম। হ্যাঁ, একদম। ট্যাক্সি বুক করা থেকে শুরু করে জ্ঞানের কাছে সমর্পণ পর্যন্ত। কোডাচাদ্রি পাহাড়ের কুয়াশা ভেদ করে বাসে চড়ে পৌঁছানো, আধুনিক পোশাক সরিয়ে রেখে সাদা ধুতিতে ঈশ্বরের সামনে সমান হয়ে দাঁড়ানো, পঞ্চলোহার মূর্তির পেছনের বিজ্ঞান বোঝা এবং সবশেষে একটি শিশুর তর্জনী ধরে তাকে জ্ঞানের বিশাল জগতে স্বাগত জানানো, সবই এক অদ্ভুত সুতোয় গাথা। চমৎকার একটা জার্নি। বিদায় নেওয়ার আগে এই গভীর বিষয়টি নিয়ে একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই সবার জন্য। আজ আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার এমন এক যুগে বাস করছি যেখানে একটি প্রশ্নের উত্তর পেতে আমাদের কয়েক সেকেন্ডের বেশি সময় লাগে না। একদম। সবকিছু জানি। এটা একটা বড় সমস্যা এখনকার সময়ের।
এই আধুনিক অতি আত্মবিশ্বাসী যুগে একটি শিশুর চালে আঙুল ঘুরিয়ে অক্ষর লেখা আর গুরুর কাছে নিজের দোষারোপ করার আঙুল বা অহংকার বিসর্জন দেওয়ার এই প্রাচীন প্রথাটি হয়তো আমাদের আধুনিক যুগের সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা হতে পারে। খুব সুন্দর বলেছেন। সত্যিকারে জ্ঞানী হতে গেলে, নতুন কিছু শিখতে গেলে আমাদের এই আধুনিক ডিজিটাল অহংকার ঠিক কতটা ত্যাগ করা প্রয়োজন, প্রশ্নটা রইল। আজ এ পর্যন্তই।